টাউনের বাজারগুলোতে স্বভাবতই একটু লোক সমাগম বেশি দেখা যায়। সাধারণত এরকম ছাউনি বসিয়ে ব্যবসায়ীরা বাজার বসায়। কাঁচা বাজার সহ সব রকম শাকসবজি ও আমিষ জাতীয় খাবার সহজলভ্য এখানে। নিয়ম করে সপ্তাহে 2 দিন হাট বসে, শনি আর মঙ্গল। তবে গ্রামের হাটগুলো একটু ভিন্ন চিত্রের। রাস্তার কোল ধরে যে যার জায়গা মতন চট বিছিয়ে বসে পড়ে। এখানে আবার দামও কিছুটা কম। আর গ্রামের বাজার হওয়াতে গ্রামের টাটকা সবজিগুলো এখানেই বেশি মেলে। এখানে যেমন খুব ভিড় হয় না, তেমনি সন্ধ্যার আগেই হাটবেলা শেষ হয়ে যায়।
পুরো এলাকার আয়তন 2.4 কিমি মতন, যার অর্ধেক অংশই এই চিতলা ফার্মের অন্তর্গত। মূলত ফসল চাষের জন্যেই এই ফার্ম। সঠিক পরিমাণ জানা না গেলেও আয়তন দেখে অনুমান করা যায় এখানে বার্ষিক উৎপাদনের পরিমাণ কতটা হতে পারে। এখানে রয়েছে বীজ বপন ও ফসল মাড়াই করার জন্য আধুনিক যানযন্ত্র। এটি একটি সরকারি ফার্ম। এখানে কর্তব্যরত মানুষগুলোও সরকারাধীন। তাছাড়া অতিথিদের জন্য যেমন রয়েছে পরিদর্শন বাংলো, তেমনি আমজনতার জন্যেও এখানে ঢুকতে তেমন কোনো আনুষ্ঠানিকতা নেই, যার যখন ইচ্ছা। পুকুর আর বিলে ভরা গ্রাম। আশেপাশের মধ্যে এই বিলটা সব থেকে বড়। মাছের জন্য বিখ্যাত এক জায়গা। এখানে মাছ উৎপাদনের হার প্রচুর বেশি। নদীর সংখ্যা কম আর ছোট বলে মেহেরপুর জেলার মানুষ নৌকো চড়ে না তা নয়। আসলে নৌকো চড়তে নদীর কি দরকার, বিলের তো অভাব নেই। বিলে বর্ষা থরপানি, নদীর নাম ছেউটিয়া। তা কি জানি? আমিও জানতাম না। তবে জেলার মোট 4টি নদীর মধ্যে এটি একটি। যদিও স্থানীয়রা মহানদী বা মরাগাং বলে, কারণ
এই নদীর মিলিত শাখাগুলো এখন আর নেই। চাচার নাম শহীদুল। উনি পেশাদার মাঝি নন। এখানে রাতে নেহাত গাং পাহারা দিতে হয় বলেই তার যাতায়াতের জন্য এই নৌকা। তবে আমাদের জন্য শখ, আর যতটা পারা যায় স্মরণীয় করে রাখা। মনে মনে কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের পীড়িত রাখ গোপনে। কিছুদিন মনে মনে ইশারায় কইবি কথা গোটে মাঠে। ইশারায় কইবি কথা গোটে মাঠে। দেখিস যেন কেউ না জানে, কেউ না শোনে, কেউ না দেখে। মনে মনে বেতবাড়িয়া আর শেহালা গ্রামের এই সেতুবন্ধনের নিচে বয়ে গেছে পদ্মার দ্বিতীয় বৃহত্তম শাখা নদী মাথাভাঙা। বিচিত্র এই নদীর গতিপথ কয়েক গ্রাম পরপরই কেমন যেন বদলে যায়, তেমনি নাম ও স্বভাবেও আসে পরিবর্তন। এই জেলার মানুষের সাথে মাথাভাঙা নদীর সম্পর্ক ঠিক অতটা গভীর না যতটা ভৈরব বা কাজলার সাথে। ছেউটিয়া নদীর শাখা এটি। তাছাড়া মাছ প্রকল্পের জন্য এই জায়গাটা বরাদ্দ। বর্ষা বলে কিছুটা স্যাঁতসেঁতে হলেও বছরের অন্য সময়ে নৌকো নিয়ে দিব্যি আশেপাশের কয়েক গ্রাম দেখা হয়ে যায়। ওই ঘরটা স্থানীয়দের বিল পাহারা দেওয়ার জন্য তৈরি। এরকম ঘর আরও আছে, আর ওখানে যাওয়ার জন্য এই ডিঙে। তবে অভ্যাস না থাকলে যে কেউ চালাতে না পারার কথা। চারচারার ঠিক পাশেই, আয়তনে বেশ ছোট। এই গ্রামের নাম ছড়ানোর কারণ এই চাচা, যিনি এই চুলোর পাশে ছাঁকুনি হাতে। ওনার নাম হায়দার। ওনার হাতের এই পেঁয়াজু বড়ার জন্যই ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক চাচারাও ভিড় করে। আর আমরা তো আসতেই থাকি। রবি আর বৃহস্পতি এই দুই হাটের দিনে এখানে তার দেখা মিলে।
সেই একই মাথা ভাঙা নিচ দিয়ে। আগের সেতু থেকে এর দূরত্ব 10, আর কেন্দ্র থেকে মোটামুটি কিলো 20। এই সেতু পেরোলেই পাশের গ্রাম ধর্মদাহ। যেহেতু বর্ষা, তাই পানি বেশি, সেজন্য যতটা সম্ভব পাড়ে থেকেই মাছ ধরা শ্রেয়। আপনারা এগিয়ে আসুন নীরব ভাইয়ের। এই বঙ্গ এগ্রো এক্সপ্রেসটি যখন প্রথম চালু হয় তখন শুধু পুকুরের সংখ্যা দিয়েই বিচার করা হতো। 50 পুকুর ছিল বলেই এই জায়গার পরিচিতি ছিল। ধীরে ধীরে ফুলবাগান, খামারে হাঁস পালন, নৌকা চড়ার সুবিধা আর থাকার জায়গার ব্যবস্থা হওয়ার কারণে এখন এটা একটা পিকনিক স্পট বলা যায়। কত রকমের ফুল আছে বলা মুশকিল, তবে শাপলার জন্য আলাদা স্থান বরাদ্দ। মেহেরপুর জেলার দর্শনীয় কয়েকটি স্থানের মধ্যে এটি তেমন বড় কিছু না হলেও একটা দিন এখানে কাটালে মন্দ যাবে না। রায়পুরের মধ্যে দিয়ে কয়েক কিলোমিটার দক্ষিণে আসলেই বিলবিখ্যাত এই গ্রামের দেখা মিলে। গ্রাম হলেও রাস্তাগুলো টাউনের মতোই পাকা। আশেপাশে যতদূর দৃষ্টি চাই সবটাই বিল দিয়ে ঘেরা। বিল যেহেতু, পাশে হাঁস মুরগির খামার থাকাটাও অনেক যুক্তিসঙ্গত। নৌকা না চড়ে যাওয়াটা মোটেই গ্রহণযোগ্য ছিল না। অনেক জায়গায় নৌকা চড়েছি, তবে
এই দিনের নৌকা চড়ার অভিজ্ঞতাটা আমাদের তিনজনের জন্যেই অনেক অন্যরকম ছিল। কেমন এক বিশালতার মাঝে নিজের ক্ষুদ্র অবস্থানের পরিচয় মিলছিল, যেন বৈঠার ধ্বনি, পানির কলতান, দক্ষিণা বাতাস আর এই দিগন্ত আকাশ সবই আমাদের মনে করাচ্ছিল কতটা ক্ষুদ্র আমরা সবকিছুর তুলনায়। Yeah, yeah. MD, JPB. It's only right, baby. Yeah, why you mad? I got a bag, bro. Name hot in these streets, no Tabasco. But I'm so stubbed, that's a fact, yo. And if you think I'm frontin', you can run it back, yo. Go on, run it back. You know that I run it. Everything you wanna do, I already done it. And I got your little boo telling me she love me. I got this one, that one. Damn, it's gonna be a long night. Yeah. You know. I said, damn, it's gonna be a long night. Yeah, let's go. Look, look, look. I tell Shorty drop it for a real one. Yeah. ঠিক পাশের গ্রামে শালদহ। খুব তফাৎ নেই দুই গ্রামের সীমানায়, কারণ এক গ্রামের বিল অন্য গ্রামের মাছ দিয়ে জায়গা করে নিয়েছে। তবে খানিকটা তফাৎ ছিল, পদ্ম আর শাপলা। এত শাপলা পদ্ম একসাথে হয়তো এই জেলার আর কোথাও দেখা যায় না। তবে আফসোস যে সন্ধ্যা বিকালে এগুলোর দেখা মিলে না, আসতে হতো অনেক সকালে। এখন বর্ষার মাঝামাঝি, তাই আগে জাগ দেয়া পাটগুলো থেকে আঁশ ছড়ানোর সময় এসেছে। ছোট ছোট এই বিলে শাপলা পদ্ম দুইয়েরই দেখা মিলে। এখানে নৌকো নেই, তাই ডিঙে চড়ে একাই যেতে হয় যদি পদ্ম কিংবা শাপলা তোলার ইচ্ছে থাকে। বর্ষার পানি জমে এসব বিলগুলোতে মাছের উৎপত্তি হয়। কেউ আবার কিছু মাছ ছেড়েও চাষ করে একান্তভাবে। তবে এই খ্যাপলা জাল মেরে মাছ ধরাটা মোটেও সহজ নয়। একে তো জালের ওজন বেশি, আর অন্যদিকে মাছের পরিমাণও কম। আর পিচ্ছির নাম আনাস।
কেন্দ্র থেকে উত্তর দিকে 14 কিলোমিটার পথ। যদি সীমানার এই দিক থেকে হিসাব করা হয় তবে জেলার প্রথম সেতু এটি, আর যদি উল্টো দিক থেকে ধরা হয় তবে শেষ। সেতু থেকে চোখে পড়ে কাতলি মন্দির। মন্দিরটি এখন আর সেরকম নেই, অনেক পুরনো, ক্ষেত্রে ছোট আর অনেক দূরে হওয়ায় তেমন কোনো জাঁকজমকতাও নেই। মন্দির থেকে 5-10 মিনিট পায়ে হাঁটলেই ইন্ডিয়া বাংলাদেশ সীমান্ত। হ্যাঁ, মেহেরপুর থেকে সীমান্ত এলাকা খুবই নিকটে। ঘরগুলো তামাক ঘর নামে পরিচিত। আগে এগুলো খুব বেশি দেখা গেলেও এখন তার সংখ্যা কমে গেছে। সীমান্তবর্তী গ্রাম, এখানের মানুষগুলো টাউনের জীবনধারণ থেকে একটু বিচ্ছিন্ন আর পিছিয়ে। আমাদের দেশে গ্রামের সংখ্যা খুব বেশি হলেও বেশ অনেক গ্রামই অনেক উন্নত এখন, তবে এটি তার মধ্যে একটি না। এখানে একটা সাঁকো ছিল, কিন্তু প্রতি বর্ষায় তা মেরামত করতে হয় বিধায় এবার তা ভেঙে সেতু তৈরির কার্যক্রম চলছে। আর তাছাড়া সাঁকো যেহেতু, ঝুঁকি শব্দটা লেগেই থাকে। এটা মাথাভাঙা নদী, আর নদীর ওপারের গ্রাম মধুপুর। এখন সাঁকো নেই, তবে তাই বলে দুই গ্রামে যাতায়াত বন্ধ রাখা যায় না, তাই এই ব্যবস্থা। অনেকজন হোক কিংবা একজন, অন্যদেরকে নদী পার করে দিতেই হয়। এতে বইটা চালানোর খাটনি না থাকলেও ওনাকে দিনে কতবার এভাবে যাওয়া আসা করা লাগে একবার ভেবে দেখি।
মিরপুর সদরের কেন্দ্র থেকে পূর্ব দিকে 12 কিলোমিটার দূরে অবস্থিত। এখানের সারি সারি নারিকেল গাছগুলো এই এলাকার প্রতীক হিসেবে কাজ করে। রাস্তার দুই পাশে প্রায় 5 কিলোমিটার দূরত্ব জুড়ে আর 1000 বর্গ কিমিরও বেশি জায়গা জুড়ে শুধু আবাদি জমিরই পরিমাণ। বোরো বা বাসন্তিক ধান চাষ করা হয় বলে এখানে গম চাষের সুযোগ নেই। আমন বা আষাঢ়ি ধান কাটার পরপরই আবার জমি প্রস্তুত শুরু। বর্ষাকালে বৃষ্টির কোনো সময়জ্ঞান থাকে না, কখন যে ভিজে দিতে আসবে বলা দুষ্কর। আর এরকম বিশাল ফাঁকা জায়গায় বৃষ্টি ধরলে ভিজতে বাধ্য। জেলার এই প্রান্তের শেষ গ্রাম। এই ভাঙা পথ দিয়ে আর 1 কিলোমিটার মতন গেলেই জেলার সীমানা পেরিয়ে চুয়াডাঙ্গা। সেতুটা বেশ পুরনো হলেও এই রাস্তাটা নতুন, এখনো 1 বছর পূর্তি হয়নি। এগুলো খরা জাল নামে পরিচিত। নদীতে যখন স্রোত আসে তখন এই জাল পানিতে নামিয়ে দিলে প্রচুর পরিমাণে মাছ ওঠে। যেহেতু জেলার শেষ গ্রাম, তাই জেলার নদীরও শেষ বাঁক। হ্যাঁ, এটা কাজলা নদীর পূর্ব দিকের শেষ বাঁক। স্বাধীনতার পর 1972 সালে বাংলাদেশে সর্বপ্রথম এটি সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়। আমঝুপি নীলকুঠির প্রতিষ্ঠাকাল নিয়ে সঠিক কোনো ক্ষণ পাওয়া মুশকিল, তবে ইতিহাস যাচাই করলে দেখা যায় যে 18 শতকের কিছু পরেই এর প্রতিষ্ঠাকাল। পুরো কমপ্লেক্সটা 77 একর। শুরুর দিকে নীলকুঠি হিসেবে চালু হলেও পরবর্তীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিস হিসাবে এটি ব্যবহৃত হতো। প্রধান কুঠিবাড়ি ছাড়াও রয়েছে আলাদা হলরুম ও গেস্ট রুম। কুঠির ভিতর কক্ষ সংখ্যা 15, আর পাশ দিয়ে বয়ে গেছে কাজলা নদী।
these years and now I'm running late. Let's wait just one more day. I know I'm running away from moments. What am I becoming? I guess something's broken. I guess something's broken. I guess something's broken. টপকাটা পা দিয়ে উঠে দিতে পার তোমার টপকাটা একটু পা দিয়ে টপকাটা একটু দিবা সাদা ব্যালেন্স ঠিক আছে আলিফ নে সন্ধ্যা লাগেনি এখনো সন্ধ্যা লাগেনি এখনো সন্ধ্যা লাগেনি এখন 1 ঘন্টা বেলা আছে ছুটি হবে না এখন ছুটি দেবো না আপনার বয়স হ্যাঁ আপনার বয়স তার এখন বন্ধু ছুটি দেবো না এখন 1 ঘন্টা বেলা আছে কাজ করতে হবে কেন এই যে পানি নীলকুঠি থেকে আধা কিলো পথ আসলেই দফরপুর চাঁদবিল। তবে দূরত্ব আধা কিলো নিতে হলে মাঠ বেছে নিতে হবে। সড়ক পথে আসলে 2.5 কিলো মতন। প্রায় 400 বর্গ কিলোমিটারের এই বিলটির এপার ওপার দূরত্ব 4 কিলোরও একটু বেশি। বিলের পানির গভীরতা যেমন বেশি তেমনি মাছের স্বাদও।
গ্রামগঞ্জে এখনও কিছু কিছু জায়গায় সাঁকর দেখা মিলে। সাঁকো পেরিয়ে এখনও অনেকে স্কুলে যায়। তবে বর্ষায় নদীর পানির গভীরতা আর স্রোতের কারণে মাঝে মাঝে এই সাঁকোতে দেখা যায় ভাঙন। তাই কচুরিপানার মাঝে ক্ষণস্থায়ী সময়ের জন্য সাঁকো ডুবিয়ে রাখা। শীত আসলে যা আবার জোড়া দেওয়া হবে, তখন জাদু স্কুলে যেতে আর উল্টো ঘুরতে হবে না। এবার আসি প্রেম বাজারে। সাঁকোর ঠিক পাশে। না, এখানে কোনো সবজি কিংবা মাছের বাজার বসে না। এই চায়ের দোকানে এলাকার যুবকগুলো প্রেম গল্প নিয়ে চায়ের কাপে আসর জমায়। তাই শখ করে প্রেম বাজার নাম দিয়ে দিয়েছে। তাই এই চায়ের নামও প্রেম চা, আর গায়ের ভাষায় বললে পিরিচ চা। নদীর এপারের গ্রাম জাদুখালি। গ্রামের স্কুলখানি একদম ভৈরবের পাশে। যেন ক্লাস চলা অবস্থায় টুকি দিলেই নদী দেখা যায়। আর আমাদের জন্য সেই দেখার দৃশ্য হয়তো হারানো ছেলেবেলা। সেতুর এদিকে দৃষ্টি দিলে মেহেরপুরের শুরু আর গাংনীর শেষ প্রান্ত। সীমানায় আলাদা হলেও এই ভৈরবের সূত্র ধরে তা একই সাথে অবস্থান করে। গ্রামগুলো নদী তীরবর্তী হওয়ায় যার যা আছে বাড়িতে নৌকা ডিঙা নিয়ে মাছ ধরতে নেমে পড়ে। এই গ্রামটা বেশ ঘনবসতি, আর সেতুকে সাথে রেখেই এলাকার ভিড় জমানোর জায়গা বাজার। কয়েকশো বিঘা জমির উপর এই বিল। ওনার নাম তমরিজ। উনি এখানেই বিলের দেখাশোনা করেন। বিলের নৌকো ও তাদের মাঝি দুটোর কোনোটাই আর্থিক লাভের আশায় বিলে নৌকা চড়ায় না। তারা মূলত তাদের প্রয়োজনে এখানে নৌকা ভিড়িয়ে রাখে। তাই খুশি করে সম্মানের কিছু একটা দিলেই তারা সন্তুষ্ট। তবে কয়েক জায়গায় নিয়ম করে টাকা দিয়ে নৌকা চড়া লাগে। এটা তার মাঝে একটা না।
বর্ষা বিদায় নিতে চলেছে। জাগ দেয়া পাটগুলো এবার খড়িতে রূপান্তর হতে শুরু করেছে। প্রকৃতিতে গ্লানির মূর্ছনাটা অদৃশ্য হতে চলেছে। ঘন কালো মেঘ সাদা নীল হতে শুরু করেছে। সবুজের সাথে হলুদ আভার মিলন হতে লেগেছে। সজনে পাতার রঙও বদলাতে লেগেছে। পাখিরা আবার গাইতে শুরু করেছে। চোরকাটা নামের বিরোধগুলোও মাঠে মাঠে ছেয়ে যেতে আরম্ভ করেছে। বর্ষা এবার বিদায় নিতে চলেছে। সদরে যাওয়া গ্রামের রাস্তা। তবে রাস্তা দেখে বোঝার উপায় নেই যে আসলেও গ্রামের রাস্তা কিনা। অন্য সাধারণ গ্রামের মতোই রাস্তার দুপাশে ক্ষেত পুকুর দিয়ে মোড়ানো। আর যারা এগুলো পাহাড় দেয় তারা এই ছোট্ট ঘরগুলোতে রাত্রি যাপন করে। হাইওয়ে থাকলেও গাংনী থেকে এই রাস্তা দিয়ে যাওয়ার অভিজ্ঞতাটা অবশ্যই অন্যরকম। যদিও কিলো চারেক পথ বেশি ঘুরতে হয়, তবে এরকম একটা জায়গার জন্য এইটুকু ছাড় দেওয়া যায়। জাদুখালী হাই স্কুল থেকে কিলো তিনেক দক্ষিণে এলেই দাঁতপুর বিল। বিলের
পশ্চিমে ভৈরব আর পূর্বে কাজলা, তবে এটা কাজলার অংশ। এখান থেকে বামে গেলে চুয়াডাঙ্গা আর ডানে গেলেই মুজিবনগর। এখানের নৌকোটা এই চায়ের দোকানের যিনি মালিক ওনার। ভাইয়ের নাম হাবিব। এত গ্রাম ঘুরেছি, এত জায়গা দেখেছি, কিন্তু এই জায়গা ভ্রমণের অভিজ্ঞতাটা ছিল সবচেয়ে আলাদা, যা একদিনের এক বিকেলে ফুটিয়ে তোলা কিংবা ব্যাখ্যা করা সম্ভব না। তাই হয়তো আবার ফিরে আসব এই গ্রামে, এই নদীতে, এই নৌকোতে, অন্য কোনো দিন, অন্য কোনো ভাবে, একই মানুষের সাথে।